আজকে আমরা শুরু করছি 18তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2024। 1 নম্বর এমসিকিউ হচ্ছে, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন। প্রাচীন যুগে বৌদ্ধ তান্ত্রিক মতাবলম্বী সহ জিয়া সিদ্ধাচার্যগণ চর্যাপদ রচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে প্রাচীন সংস্কৃত পুঁথির সাথে বাংলা ভাষায় লেখা চর্যাচর্য বিনিশ্চয় নামে একটি পুঁথি আবিষ্কার করেন। সংক্ষেপে এটিকে বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ বলা হয়ে থাকে। মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ কবি। কৃষ্ণচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাকে রায়গুণাকর উপাধিতে ভূষিত করেন। ভারতচন্দ্র 1760 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়। অন্যদিকে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম কবি। বাংলা ভাষায় বৈশ্য পদাবলীর আদি রচয়িতা বড়ু চণ্ডীদাস। 3 নম্বর এমসিকিউ হচ্ছে, যুগসন্ধিকরণের কবি হিসেবে পরিচিত কে? যুগসন্ধিকরণের কবি হিসেবে পরিচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয় যুগের প্রভাব লক্ষণীয়, তাই ঈশ্বরচন্দ্রকে যুগসন্ধিকরণের কবি বলা হয়। অন্যদিকে ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের শেষ কবি। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সনেট চতুর্দশপদী এর সার্থক কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি 1865 খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেটের দিগন্ত উন্মোচন করেন। সনেট ইংরেজি শব্দ, এর বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী। কোনটির সঠিক বানান? বানান হচ্ছে গ নাম্বার নিশি তিনি। নয় রসিকার স দীর্ঘিকার তয় রসিকার নয় দীর্ঘিকার নিশি তিনি। এছাড়া আর কিছু শুদ্ধ বানান এখানে দেওয়া আছে। পিপীলিকা, বিভীষিকা, সমীচীন, মুমূর্ষু, সৌজন্য, মুহুর্মুহু, শুশ্রূষা, স্বায়ত্তশাসন, দ্বন্দ্ব, সত্য। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি ভাষার শব্দ। জাপানি ভাষার আরও কিছু শব্দ হচ্ছে হারিকিরি, হাসনাহেনা, প্যাগোডা, সুনামি, হারিকেন, সাম্পান, জোরু, কারাতে, কুমফু ইত্যাদি। বাণসিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ কৈশোর ও প্রথম যৌবনে বাণসিংহ ছদ্মনামে বৈষ্ণব কবিদের অনুকরণে কিছু পদ রচনা করেছিলেন। 1984 সালে সেই কবিতাগুলোই বাণসিংহ ঠাকুরের পদাবলী নামে প্রকাশিত হয়। অন্যদিকে বনফুল বলয়চাঁদ মুখোপাধ্যায়, ধূমকেতু কাজী নজরুল ইসলাম, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনামে লিখতেন। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? 1972। শেখ মুজিবুর রহমানকে 10 অক্টোবর 1972 সালে জুলিও কুরি পদকে ভূষিত করা হয় বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক। তবে 23 মে 1973 সালে আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে জুলিও কুরি পদক তুলে দেওয়া হয়। সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সেরা কাব্য সংকলন হল সঞ্চয়িতা। অন্যদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন হল সঞ্চিতা। পল্লী কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ হচ্ছে সুচয়নী। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। পাবক এর সমার্থক শব্দ কোনটি? পাবকের সমার্থক শব্দ হচ্ছে অগ্নি। পাবক শব্দের সমার্থক শব্দ অগ্নি।
আগুন, অনল, শোধক, বিশুদ্ধ। তবে পবন শব্দের অর্থ বাতাস। নয়ন এর সমার্থক শব্দ চোখ, নেত্র, লোচন, আখি, চক্ষু। পুত্র এর সমার্থক শব্দ ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, অনুজ, পুত, ধারক। অধিপতি এর সমার্থক শব্দ শাসক, মালিক, রাজা, নৃপতি, ভূপাল, নাথ। অলিক এর বিপরীত শব্দ কোনটি? সত্য। অলিকের বিপরীত শব্দ হচ্ছে বাস্তব, সত্য। এছাড়া অলিকের সমার্থক শব্দ হচ্ছে কল্পনা, মিথ্যা। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস। সুলতানাস ড্রিম 1905 সালে রচিত তার ইংরেজিতে প্রকাশিত আখ্যানধর্মী একটি রূপক উপন্যাস। 1908 সালে ইংরেজি ভাষায় উপন্যাসটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। সুলতানার স্বপ্ন উপন্যাসটি বাংলায় প্রথম প্রকাশিত হয় 1922 সালে মতিচুর এর দ্বিতীয় খণ্ডে সুলতানার স্বপ্ন নামে। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? বন্দি শিবির থেকে গ্রন্থটি শামসুর রহমানের লেখা। বন্দি শিবির থেকে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থটি শামসুর রহমান রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি মহান মুক্তিযুদ্ধের সংগ্রামী ও ভয়াল অভিজ্ঞতার আলোকে রচিত। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কী? আকাশ কুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা। ঈদের চাঁদ মানে হচ্ছে আকাঙ্ক্ষিত বস্তু। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। রেশিও শব্দটির পারিভাষিক রূপ কী? রেশিও শব্দটির পারিভাষিক রূপ হচ্ছে অনুপাত। রেশিও শব্দের পারিভাষিক রূপ অনুপাত। অন্যদিকে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, রুটিন মানে হচ্ছে নিত্যক্রম, আর লাইন এর পারিভাষিক রূপ হচ্ছে সারি। অর্থানুসারী শব্দ কত প্রকার? অর্থানুসারী শব্দ 3 প্রকার, যেমন যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ এবং যোগারূঢ় শব্দ। অন্যদিকে শব্দের গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। উৎপত্তির দিকে শব্দ 5 প্রকার, মানে হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওগুলো হচ্ছে উৎপত্তির দিক থেকে শব্দের প্রকারভেদ। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে, কোন বিভক্তি? অধিকরণে শূন্য। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি অধিকরণ কারকে শূন্য বিভক্তি। কারণ ক্রিয়া সম্পাদনের কাল, সময় এবং আদার স্থানকে অধিকরণ কারক বলে। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য হয়, যেমন ত্রিকাল 3 কালের সমাহার, তেপান্তর 3 প্রান্তের সমাহার, ত্রিপদী 3 পদের সমাহার, পঞ্চবটী পঞ্চবটের সমাহার, শতাব্দী শত অব্দের সমাহার। অন্যদিকে মনে যার এক কথায় প্রকাশ হচ্ছে অনন্য মনা। বনস্পতি শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন প্লাস পতি। বনস্পতি শব্দটি নিপাতনের সিদ্ধ সন্ধি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন, ব ন হসন্ত প্লাস পতি, বনস্পতি। এছাড়া আ প্লাস চর্য, আশ্চর্য, গো প্লাস পদ, গোস্পদ, ষট প্লাস 10, ষোড়শ, অন্য প্লাস অন্য, অন্যান্য, কুল প্লাস অটা, কুলোটা, মার্থ প্লাস অণ্ড, মার্তণ্ড। এগুলো সবই হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে ক্রি প্লাস তব্য। ক্রিয়ামূল বা ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃৎ প্রত্যয় বলে। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কৃদন্ত বলে। এখানে ক্রি প্লাস তব্য কর্তব্য। এছাড়া মনু প্লাস স্ন মানব, শিশু প্লাস স্ন শৈশব, কিশোর প্লাস স্ন কৈশোর, গৈ প্লাস কয়ত রসিকার গীতি, শীত প্লাস কয়ত রসিকার সিদ্ধি, দৃশ প্লাস দৃশ্য। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ, যাদের নিজস্ব অর্থ না থাকলে দোতনা তৈরির ক্ষমতা রয়েছে। উপসর্গ শব্দের শুরুতে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে।
এই অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। যেমন উপ প্লাস নদী, এখানে উপনদী, উপ একটি উপসর্গ। কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সেমিকোলন। একাধিক বাক্যের মধ্যে নিকট সম্পর্ক থাকলে তাদের মাঝে যোগসূত্র রক্ষার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়, আর সেমিকোলন কমা অপেক্ষা দ্বিগুণ সময় নেয়। তাই কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে সেমিকোলন বসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 1936 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এছাড়া সাহিত্যে অবদানের জন্য তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় 1923 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। টু রিড বিটুইন দ্য লাইনস মিনস টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। টু রিড বিটুইন দ্য লাইনস একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো কিছু গভীর ভাবার্থ বা তাৎপর্য বোঝা, অর্থাৎ টু আন্ডারস্ট্যান্ড অর গ্রাস্প দ্য হিডেন মিনিং। দ্য মাদার রোজ ইন হার। কিছু কিছু নাউন আছে যাদের পূর্বে দা ব্যবহৃত হলে তা অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ প্রকাশ করে। যেমন হচ্ছে দ্য ফাদার রোজ ইন হিম, তার মধ্যে পিতৃত্ব জেগে ওঠে। একইভাবে দ্য মাদার রোজ ইন হিম, তার মধ্যে মাতৃত্ব জেগে ওঠে। এখানে একটা সেন্টেন্সের প্রথম অংশটি ড্যাশ দেওয়া হয়েছে এবং পরের অংশটি হচ্ছে আই উড হ্যাভ কল্ড হার। আমরা দেখতে পাচ্ছি এটি একটি থার্ড কন্ডিশনালের উদাহরণ। তাহলে কন্ডিশনালের নিয়ম অনুসারে প্রথমে এখানে ই প্লাস একটি সাবজেক্ট হবে এবং তারপর হ্যাড হবে এবং তারপর বি3 হবে। সে অনুযায়ী আমি এখানে দেখতে পাচ্ছি ইফ রিনা হ্যাড সিন মি, এখানে ইফের পরে একটি সাবজেক্ট আছে, তারপর হ্যাড আছে, তারপর বি3 সিন আছে, দেন বাকি অংশ আছে। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে খ, ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। 29 নম্বর হচ্ছে ডু ইউ এনজয় টিচিং? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। জিরান্ট, কারণ এখানে হচ্ছে টিচিং একই সাথে নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করছে, সেজন্য টিচিং হচ্ছে এখানে জিরান্ট। ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাকে জিরান্ট বলে। যেমন টিচিং, ওয়াকিং। বাক্যের মেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তা সর্বদা একটি নাউন হয়। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে এনজয়। তাহলে এখানে যদি প্রশ্ন করি তুমি কি উপভোগ করছো? টিচিং। অ্যান্সার আসে, সেজন্য টিচিং এখানে হচ্ছে জিরান্ট। ইংলিশ ইজ স্পোকেন ক্রস দ্য ওয়ার্ল্ড। ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ এর নাম এবং এটি মানুষের দ্বারা ব্যক্ত হয়, সুতরাং বাক্যটি প্যাসিভ হবে, তাই প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী স্পোকেন যথার্থ। হু উইল হেল্প ইউ? দ্য প্যাসিভ ফর্ম ইজ বাই হোম উইল ইউ বি হেল্পড। আমরা জানি হু থাকলে এটাকে প্যাসিভ করার সময় বাই হোম আনতে হয়, আর নিয়ম অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে, তারপর সাবজেক্ট, তারপর বি, অ্যান্ড দেন বি3 ফর্ম, মেন ভার্বের বি3 ফর্ম হেল্প। I am used to studying in crowded places. I am used to studying in crowded places. Be used to এর পর সবসময় বি ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে বি ইউজ টু। যেহেতু এখানে এম ইউজ টু আছে, এম হচ্ছে একটি বি ভার্ব, তাই এখানে স্টাডি এর সাথে আইএনজি যুক্ত হবে। A speech full of many words is a verbose speech. Verbose speech এর অর্থ হচ্ছে যে বক্তব্যের প্রয়োজনের চেয়ে বেশি শব্দ থাকে। The enemy gave in at last. Here gave in means yielded. Yield অর্থ বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া। Give in অর্থ বশ্যতা স্বীকার করা, মেনে নেওয়া। অন্যদিকে fleet away অর্থ পালিয়ে যাওয়া, fainted অর্থ অজ্ঞান বা অচেতন হওয়া, moved back অর্থ পিছু হটা বা ফিরে যাওয়া। The phrase get the axe means lose the job. Get the axe
অর্থ হচ্ছে লুজ দ্য জব, অর্থাৎ চাকরি হারানো। দ্য স্পেকটেটর ওয়াজ আ লেডি, এটা টেক কোয়েশ্চেন করলে হবে, এখানে বি ভার্ব আছে হচ্ছে ওয়াজ, আর অবজেক্ট হচ্ছে লেডি, তাই হবে ওয়াজন্ট শি। টেক কোয়েশ্চেনের নিয়ম অনুযায়ী স্টেটমেন্ট পজিটিভ হলে টেক কোয়েশ্চেনটি নেগেটিভ হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী প্লাস নট প্লাস সাবজেক্ট। সঠিক উত্তর হবে ওয়াজন্ট শি। Now many women are working outside home with men. সঠিক স্টেটমেন্ট হবে আউটসাইড হোম, অর্থাৎ ঘরের বাহিরে, অতে এর দ্বারা ঘরের বাইরে কার্যক্রমকে নির্দেশ করা হচ্ছে। দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট ইজ ডিসিভ। ডিসিপশন বা ডিসিট অর্থ প্রতারণা, আর ডিসিট একটি নাউন, এর ভার্ব ফর্ম হচ্ছে ডিসিভ, DECEIVE। অন্যদিকে ডিসিটফুল প্রতারণাপূর্ণ, এটা হচ্ছে অ্যাডজেটিভ। ডিসিভিং হচ্ছে পার্টিসিপল অর অ্যাডজেটিভ, যার অর্থ প্রতারণা বা ধোঁকাবাজি। ডিসিশন এর অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে ডিসিসিভ, যার অর্থ চূড়ান্ত বা নিষ্পত্তিমূলক। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়া মানে হচ্ছে নির্ণায়ক সমূহ, মানদণ্ডসমূহ, আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, মানে শুধুমাত্র কেবল একটি মানদণ্ড। দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন ইজ কন্ট্রিবিউটেড। কন্ট্রিবিউশন শব্দটি নাউন, অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কন্ট্রিবিউট, ভার্বের সাথে ইডি বা ডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল তথা অ্যাডজেটিভ গঠন করা যায়। যেহেতু সকল পার্টিসিপল মূলত একটি অ্যাডজেটিভ, সুতরাং সঠিক উত্তর হচ্ছে কন্ট্রিবিউটেড। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ ক্যাম্ব্রিজ ডিকশনারি অনুযায়ী কন্ট্রিবিউশন এর মূল অ্যাডজেটিভ ফর্ম কন্ট্রিবিউটরি, কন্ট্রিবিউটিভ, এবং অ্যাডভার্ব হচ্ছে কন্ট্রিবিউটরিলি, কন্ট্রিবিউটিভলি। মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল। বাই মুভিং ইউ উইল ডাই। মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল। সিম্পল ফর্ম হবে, বাক্যটির অর্থ হচ্ছে নর এবং মর, তার মানে যদি তুমি নড়ো তাহলে তুমি মারা যাবে, মানে নড়ার মাধ্যমে তুমি মরবে। বাই মুভিং ইউ উইল ডাই। মুভ অ্যান্ড ডাই একটি কম্পাউন্ড সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে সিম্পল করার ক্ষেত্রে প্রথম ক্লজটিকে বাই প্লাস প্রথম ক্লজ এর ভার্ব প্লাস আইএনজি করে সেটাকে ফ্রেজ করতে হবে, এবং দ্বিতীয় ক্লজটিকে ফিউচার টেন্স করতে হবে। The synonym of intimidate is frighten. Intimidate অর্থ ভয় দেখানো, frighten অর্থ আতঙ্কিত করা, ভয় দেখানো। বাকি শব্দগুলো অর্থ এখানে দেওয়া আছে। Choose the correct answer. A few number of students was present. A few number of এর পরে plural noun এবং singular verb হয়। The antonym of the word delete is insert. Delete মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়ার, insert মানে হচ্ছে কোনো কিছু প্রবেশ করানো। A letter is going to be written by me. Make is active. একটি ভয়েসের রুল অনুযায়ী বেসিক ভয়েসের অবজেক্টটি আগে একটি ভয়েসের সাবজেক্ট হবে, মানে আই, তারপর নিয়ম অনুযায়ী বি ভার্ব হবে, মানে ইজ গোয়িং টু বি এর পরিবর্তে এখানে হবে আই এর সাথে আই এম গোয়িং টু, আর তারপর হবে বি 3 এর বেস ফর্ম আই এম গোয়িং টু রাইট, আর সাবজেক্টটি এখানে অবজেক্ট হবে আই এম গোয়িং টু রাইট আ লেটার। বিট অ্যাবাউট দ্য বাস এর সঠিক অনুবাদ হচ্ছে অথৈ সাগরের বাসা। এটি একটি প্রবাদ বাক্য। বিট অ্যাবাউট দ্য বাস এর মূল অর্থ সোজাসুজি না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা। এর ফলে শ্রোতা মূল ব্যাপারটি অনেক সময় বুঝতে পারে না তথা অথৈ সাগরে বাসে।
এবার আমরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারেক্ট ট্রান্সলেশন ইন ইংলিশ, স্মোকিং ইজ টেলিং আপন হেলথ। টেলিং আপন ফ্রেজ এর অর্থ হচ্ছে ক্ষতিকর। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইংরেজি, সঠিক ইংরেজি হচ্ছে স্মোকিং ইজ টেলিং আপন হেলথ। হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন। অফ অ্যান্ড অন মানে হচ্ছে মাঝে মধ্যে, তার মানে এটা হচ্ছে অকেশনালি। ফ্রিকোয়েন্টলি মানে বারবার, নেভার এট অল মধ্যে কখনোই নয়, রেগুলারলি অর্থে নিয়মিত। আর অফ অ্যান্ড অন মানে হচ্ছে অকেশনালি মানে মাঝে মাঝে, কালে ভদ্রে। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি হ্যাজ এন্টার্ড দ্য রুম। বারযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের আগের অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, মানে উভয় আগের পরে উভয় অংশে সেম টেন্সের হয় আর কি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ঘড়ির সময় অর্থ বোঝাতে বাই বসে প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ বাক্যটির বাংলা অর্থ ধরে তোমার ঘড়িতে কত বাজে। এরপর ম্যাথ কোয়েশ্চেনগুলো আমরা যথারীতি স্লো করে দেখে যাব, যাতে কখনও কেউ দেখতেও পারে, কারো ইচ্ছে হলে সেই দেখতে পারে। আমি এখন এগুলো করছি না, কারণ এগুলোর জন্য সময়ের প্রয়োজন রয়েছে। এবার আমরা চলে আসলাম জিকে পার্টে। পুণ্ডরনগর কোন জেলায় অবস্থিত? পুণ্ডরনগর বগুড়া জেলায় অবস্থিত। পুণ্ডরনগর বর্তমান বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ পুণ্ড্র। পুণ্ড্র জনপদটি বর্তমান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর নিয়ে গঠিত ছিল। পুণ্ড্র জনপদের রাজধানী ছিল পুণ্ডরনগর। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজারে। বাংলাদেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার জেলায় অবস্থিত। এর উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। উল্লেখ্য, বাংলাদেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র গাইবান্ধা জেলায় অবস্থিত। পুলিশের সাহায্য পাওয়ার শর্টকাট কোনটি? 999। পুলিশের সাহায্য পাওয়ার শর্টকাট হচ্ছে 999। এটি জাতীয় জরুরি সেবা শর্টকাট। ও অন্যদিকে 333 হচ্ছে তথ্য সেবা, 121 হচ্ছে গ্রাহক সেবা, 126 হচ্ছে দুদক। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.32। বাংলাদেশের নির্মিত প্রথম টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এটি নির্মিত। প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড CCCC। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় হয়? চুকনগর। বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি সংঘটিত হয় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। পাকিস্তানি সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে চুকনগরে একটি গণহত্যা চালায়, যা সামরিক ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ গণহত্যা। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান-3। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-3। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কর্তৃক 2023 সালে 14 জুলাই অন্ধ্রপ্রদেশ থেকে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে এটি অবতরণ করে চাঁদের দক্ষিণ মেরুতে। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 পাস হয় কবে? 24 জানুয়ারি 2023। দেশের সকল প্রাপ্তবয়স্কদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়। সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল 2023 জাতীয় সংসদে পাস হয় 24 জানুয়ারি 2023। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? শেখ মুজিবুর রহমান। আমার দেখা নয়াচিন শেখ মুজিবুর রহমানের লেখা একটি বই। অন্যদিকে আবুল ফজলের লেখা বই দুর্দিনের দিনলিপি সংসপ্তক আর সারাংশ লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। মাও সেতুংয়ের দেশের সমস্যার সমাধান লিখেছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? আলুর নাম। সিন্দুরি, ডায়মন্ড, কার্ডিনাল এগুলো আলুর উন্নত জাত। অন্যদিকে শুকতারা, তারাপুরি, ইউরা উন্নত জাতের বেগুন। ল্যাংড়া, ফজলি, আম্রপালি, কিরসাপাতি যার অপর নাম হিমসাগর, গোপালভোগ, মোহনভোগ উন্নত জাতের আম। বাহু, মানিক, রতন, মিন্টো, শ্রাবণী, ঝুমকা, সিঁদুর উন্নত জাতের টমেটো। জাতীয় পতাকা 1971 সালে কোন তারিখ প্রথম উত্তোলিত হয়? 2 মার্চ। তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এক ছাত্র সমাবেশে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করে। তাই 2 মার্চ তারিখ জাতীয় পতাকা দিবস হিসেবে উদযাপন করা হয়। জাতীয় পতাকা তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয় তথা কলা ভবনের সামনে এক ছাত্র সমাবেশে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করেন। তাই 2 মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে উদযাপন করা হয়। ওই পতাকাটি ছিল শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত মানচিত্র খচিত পতাকা। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানের নাগরিক নার্গিস মোহাম্মদী। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি সংস্থা নিহন হিডানকিউ। এটি মূলত জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলায় বেঁচে থাকা ব্যক্তিদের নিয়ে গঠিত একটি তৃণমূল আন্দোলন, যা হিবাকুশা নামে পরিচিত। পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য নিহন হিডানকিউ নামক সংস্থাকে শান্তিতে নোবেল দেওয়া হয়। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? বান্দুং শহরটি ইন্দোনেশিয়া অবস্থিত। বান্দুং শহরটি ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী। গ্রিনপিস কি? গ্রিনপিস একটি পরিবেশবাদী সংগঠন। গ্রিনপিস নেদারল্যান্ডস হল্যান্ড ভিত্তিক বেসরকারি পরিবেশবাদী একটি সংস্থা। এটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? কিলো ক্যালোরি। খাদ্যশক্তির একক কিলো ক্যালোরি, সংক্ষেপে ক্যালোরিও বলা হয়ে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দৈনিক 2500 কিলো ক্যালোরি প্রয়োজন হয়। অন্যদিকে শক্তি পরিমাপের একক হলো জুল। অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য হতে। অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে, ইউভি রে মূলত এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, যা সূর্য হতে আসে। তবে সূর্যতে সবচেয়ে বেশি রয়েছে হাইড্রোজেন গ্যাস, এরপর রয়েছে হিলিয়াম গ্যাস। কম্পিউটার শব্দের অর্থ কী? গণনাকারী যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে, যার অর্থ গণনা করা। কম্পিউটারে পুনরাবৃত্তিমূলক কাজ বেশি সুবিধাজনক। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত? পাকিস্তান। বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডিতে অবস্থিত। অন্যদিকে শ্রীলঙ্কা রয়েছে অ্যাডাম বেগ বা হযরত আদম আলাইহিসসালাম এর পদচিহ্ন। কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম? নিরক্ষীয় অঞ্চলে। মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি হওয়ায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে বেশি, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কম বিধায় সেখানে বস্তুর ওজন সবচেয়ে কম। জাতীয় সংবিধান দিবস পালিত হয় কত তারিখ? 4 নভেম্বর।
1972 সালে 4 নভেম্বর গণপরিষদের অধিবেশনে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়, কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। কোনটি উপদ্বীপ? কোরিয়া। উপদ্বীপ বলতে 3 দিকে জল ও একদিকে স্থলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায়। কোরিয়া একটি উপদ্বীপ, কারণ এর দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পূর্বে জাপান সাগর এবং পশ্চিমে পিত সাগর দ্বারা বেষ্টিত। অন্যদিকে আরব ভূখণ্ড অবস্থিত দেশগুলোকে সামগ্রিকভাবে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপও বলা হয়। সৌদি আরব একক দেশ হিসেবে উপদেশ রাষ্ট্র নয়, কারণ সৌদি আরবের 3 দিকে জলবেষ্টিত নয়, 2 দিকে জলবেষ্টিত। সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগর এবং পূর্বে পারস্য উপসাগর অবস্থিত। ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। আদি নিউক্লিয়াসযুক্ত ও সবুজ এককোষীয় অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া। এটি আণবিক কণিক জীব। এটি সাধারণত গোলাকৃতি থেকে দণ্ডাকৃতি ও সফিলাকার হয়ে থাকে। মাইক্রোবায়োলজির যে শাখায় ব্যাকটেরিয়া নিয়ে অধ্যয়ন করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে। উল্লেখ্য, ভাইরাস একটি কোষহীন জীব। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা। গ্রিনিচ মান সময় এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় মান পদ্ধতি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ 6 ঘন্টা আগে। গ্রিনিচ মানমন্দির লন্ডনে অবস্থিত। বিশ্ব অটিজম দিবস পালিত হয় কত তারিখ? 2 এপ্রিল। 2 এপ্রিল আন্তর্জাতিক অটিজম দিবস। অন্যদিকে 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, জাতীয় জনসংখ্যা দিবস, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। 2 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস, জাতীয় জনসংখ্যা দিবস, জাতীয় নিরাপদ খাদ্য দিবস। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে সমতটের অন্তর্ভুক্ত ছিল বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল সিলেট ও চট্টগ্রাম। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? ভারত। লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে? আফ্রিকা ও এশিয়া। ভারত মহাসাগরের একটি অংশ হচ্ছে লোহিত সাগর বা রেড সি নামে অধিক পরিচিত। লোহিত সাগর আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে এবং যুক্ত করেছে বাব এল মানদেব ও এডেন উপসাগরকে। উল্লেখ্য যে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এখন আমার বাচ্চাদের একজন ঘুমাচ্ছে, আরেকজন উঠে গিয়েছে, ওর জন্যই টিভিটা ছেড়ে দেওয়া হয়েছিল। সে মাশাল্লাহ। তো আজকে আমরা শেষ করলাম হচ্ছে 18তম কলেজ পাস সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2024-এরটা। এখন আমরা মূলত 3টা নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট আমরা দেখলাম। ওকে, আল্লাহ হাফেজ।